আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ করছি সাধারণ জ্ঞানের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসটা সাজানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আপনারা জানেন সাধারণ জ্ঞানের সব পরীক্ষা, বিশেষ করে অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন পরীক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অনেক ট্রিকি কোশ্চেন এসে থাকে। তাই আজকে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এক নতুন আঙ্গিকে, যেই আঙ্গিকে আগে কখনো দেখেননি। আজকে চলুন আমরা শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম শুরু থেকে শুরু করব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা দেখতে যাই, আগে দেখতে হবে যুদ্ধ আসলে কত সময় ধরে চলেছিল। সেটা 1939 সাল থেকে 1945। তবে এইখানে একটা চমৎকার জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে যুদ্ধ শুরু হয়েছিল সেপ্টেম্বরের 1 তারিখ আর যুদ্ধ শেষ হয়ে যায় সেপ্টেম্বরের 2 তারিখ। মাঝখানে কিন্তু 6টা বছর অতিবাহিত হয়ে যায়। 1 সেপ্টেম্বর আর এটা যুদ্ধটা শেষ হয়ে যায় হচ্ছে 2 সেপ্টেম্বর। কিন্তু শুরু হয় 1939 সালে আর শেষ হয় 1945 সালে। মাঝখানে এই 6টা বছর চলে যায়। 6টা বছরে বিশ্বের রাজনীতি আসলে অন্য লেভেলে চলে যায়। সেই অন্য লেভেলটাই আজকে আমরা শুরু থেকে দেখব। যুদ্ধের পটভূমি। আপনারা তো সবাই জানেন যে এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তার আগে একটা প্রথম বিশ্বযুদ্ধ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল ৪ বছর, 1914 সাল থেকে 1918 সাল। তার মানে এই 1901টা শতকের মধ্যেই কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আর বর্তমানে আমরা আছি 2000 শতকে। 25 বছর অতিক্রম হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু বেশ কিছু বড় যুদ্ধ হয়েছে। সেই প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি হেরে যায় এবং জার্মানি হেরে যাওয়ার পরে ভার্সাই চুক্তি নামে একটা চুক্তি করা হয়। সেই ভার্সাই হচ্ছে ফ্রান্সের একটা শহর। তো এই ফ্রান্সের ভার্সাই শহরটাতে যে চুক্তি করা হয়, সেই চুক্তির নাম দেওয়া হয় ভার্সাই চুক্তি। কিন্তু এটা ভার্সাই দ্বিতীয় চুক্তি। এর আগে ভার্সাই আরও একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই প্রথম চুক্তি। সেটা আমেরিকার স্বাধীনতা চুক্তি। আর দ্বিতীয় চুক্তি সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের চুক্তি। এখন এই দ্বিতীয় চুক্তিটা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু জার্মানি হেরে যায় এবং অক্ষ শক্তিতেও ছিল জার্মানি, তার মানে যুদ্ধটা শুরু করছে জার্মানি এবং হেরেও গেছে জার্মানি। এখন যুদ্ধ শুরু করছে এবং হেরে গেছে, এর ফলাফল কি হতে পারে আপনারা সবাই নিশ্চয়ই গেস করতে পারতেছেন। জার্মানির উপর যারা জিতে গেছে তারা একটা বড় প্রেশার ক্রিয়েট করবে, কেন তুমি যুদ্ধ লাগাইছো, এরকম ব্যাপারটা। তাই হয় যে জার্মানির উপরে একটা অর্থনৈতিক অবরোধ করা হয়, বা একটা জার্মানির উপরে একটা অর্থনৈতিক শর্ত আরোপ করা হয় যে তোমরা যেহেতু যুদ্ধ লাগাইছো, সেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে তোমরা আমাদেরকে বছরে এই একটা অ্যামাউন্ট দিবা। সো এইটার পর থেকে আসলে জার্মানি মাথা তুলে দাঁড়াতে পারছিল না। জার্মানিতে আস্তে আস্তে তখন নতুন সরকার আসে, তার নাম হচ্ছে এডলফ হিটলার। এখন এডলফ হিটলার যখন ভোট চেতে যায় তার জনগণের কাছে, কি বলে ভোট চাইতে যাইবে? কারণ আমরা জানি যে ইউরোপিয়ানরা, বিশেষ করে ইংরেজ, ইউরোপিয়ান, ফরাসি, এরা সবাই নিজেদেরকে না কুচা জাতি ভাবে। না কুচা জাতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে সবাই নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। জার্মানরাও তার ব্যতিক্রম না। তো জার্মানদেরকে এডলফ হিটলার আসলে এভাবেই বুঝাইছিল যে আমরা জার্মানরা, তারা তো না কুচা জাতি, বা আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। সো আমরা কেন মানুষের দাসত্ব করব, মানুষের কথা মতো মানুষকে হচ্ছে বছরে বছরে একটা অর্থনৈতিক এই পরিশোধ করব, দেনা পরিশোধ করব, প্রথম বিশ্বযুদ্ধের ঘাটতি কেন টেনে নিয়ে যাব? তোমরা আমাকে ভোট দাও, আমাকে ভোট দিলে আমি তোমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করে আনবো। এর পরবর্তীতে যেটা হয় যে জার্মানিতে প্রথমে এডলফ হিটলার ক্ষমতায় চলে যায়। ক্ষমতায় চলে যাওয়ার পরে যেটা হয়, জার্মানির আসলে অর্থনৈতিক মন্দা দেখা ছিল এই টাইমটাতে। কারণ এই বড় একটা অর্থনৈতিক অবরোধ যদি কারোর উপর চালানো হয়, তাহলে তো তার স্বাভাবিকভাবেই অর্থনৈতিক একটা মন্দা দেখা দিবে, তাই না? সো এই মন্দা থেকে বাঁচতে মূলত এই জায়গা থেকে এডলফ হিটলার ভোট পায় এবং সে ক্ষমতা গঠন করার পরে আস্তে আস্তে জার্মানি জাতিকে একটা ইউনাইটেড করতে থাকে আর কি, মূলত। কারণ এইখানে হচ্ছে ইউনাইটেড করাটা মূলত এটার জন্যই যে তাদেরকে যে অর্থনৈতিক একটা কর পরিশোধ করতে হচ্ছে, বা অর্থনৈতিক ভাবে একটা অ্যামাউন্ট পরিশোধ করতে হচ্ছে, সেই পরিশোধটা যেন তাদেরকে না করতে হয়। এর পরবর্তীতে জার্মানির সাথে আরেকজন ছিল, সেটা হচ্ছে জার্মানির পাশের দেশ, সেটা হচ্ছে ইটালি, ইউরোপের ইটালি। সম্প্রদায়বাদী নীতি অনুসরণ করে উপনিবেশ বাড়াতে চায় জার্মানি ও ইটালি, জাপান ও ইটালি। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে উপনিবেশের একটা বিশাল সাম্রাজ্য দেখব। কেমন? যেমন আমরা নিজেরাই, মানে আমি বাঙালি, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, এরা সবাই কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিলাম। সাথে
ফ্রান্সের উপনিবেশ ছিল ম্যাক্সিমাম আফ্রিকার দেশগুলো, এখনো অনেক উপনিবেশ আছে। এরকম জাপান, জার্মানি, ইটালি এরা কিন্তু উপনিবেশ একদম সমগ্র বিশ্বে ছড়িয়ে রেখেছিল। আর উপনিবেশটা কি সেটা তো নিশ্চয়ই জানেন। উপনিবেশ হচ্ছে সেই জিনিসটা যেটা কোনো একটা বড় জাতি যদি কোনো একটা ছোট জাতি বা কোনো দেশের উপর তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব নিজস্ব আচার ব্যবহার এগুলো যদি চাপিয়ে দিতে চায়, তাহলে সেটাকেই কি বলে? সেটাকেই বলে হচ্ছে আহ, সেটাকেই বলে হচ্ছে যে কি, সেটাকেই বলে হচ্ছে উপনিবেশ বা উপনিবেশবাদ। আমরা আমাদের এইখানে ব্রিটেনের উপনিবেশ দেখেছি। এরপরে বিশ্বে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র ও সমাজতন্ত্র এর দ্বন্দ্ব। আচ্ছা, ফ্যাসিবাদ আমরা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি যে ফ্যাসিবাদের জনককে, এই প্রশ্ন আসে ফ্যাসিবাদের জনককে। ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি। আর এই বেনিতো মুসোলিনি, আমি নামটা বলি, বেনিতো মুসোলিনি, বেনিতো মুসোলিনি এই লোক তখন ইটালির ক্ষমতার প্রধান ছিলেন, ইটালির প্রধান ছিলেন। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তার মানে ফ্যাসিবাদের একটা রূপ আমরা দেখতে পাইলাম। একটা রূপ দেখতে পাবো তারই বন্ধু হিটলার, বাস্তবে বন্ধু না, বাট আমি গল্পটা বোঝানোর স্বার্থে বলতেছি, হিটলারকে দেখতে পাবো। অপরদিকে দেখতে পাবো জাপানের রাজা হিরোহিতোকে। এই তিনজন মিলে আসলে ফ্যাসিবাদের একটা রূপ ধারণ করে এবং কার বিপক্ষে চলে যায়? সমাজতন্ত্র এবং গণতন্ত্রের বিপক্ষে। গণতন্ত্রে আমরা দেখতে পাবো, গণতন্ত্রে যারা সবসময় গণতন্ত্রকে নিজেদের বলে দাবি করে, ইউএসএ। তারপর আমরা দেখতে পাবো ইউকে কে, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডকে। তারপরে দেখতে পাবো ফ্রান্সকে দেখতে পাবো। তারপরে দেখতে পাবো সমাজতন্ত্রে আমরা দেখতে পাবো কাদেরকে? চীনকে দেখতে পাবো। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাবো হচ্ছে রাশাকে। সো এইগুলো নিয়েই হচ্ছে যে গণতন্ত্র, গণতন্ত্র অ্যান্ড সমাজতন্ত্র ভার্সেস ফ্যাসিবাদ, এইখানে একটা দ্বন্দ্ব হয়ে যায়। এর পরবর্তীতে আমরা যদি দেখি যুদ্ধের সূচনা, যুদ্ধের সূচনাটা কোথায় হয়? জার্মানি পোল্যান্ডের একটা বন্দরে আক্রমণ করে 1939 সালের 1 সেপ্টেম্বর। মূলত জার্মানি এইখানে দখল করতে যায়। এই বন্দরে দখল করতে যাওয়ার মাধ্যমেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটা শুরু, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে যে যুবরাজকে হত্যা করার মাধ্যমে। এইখানে একটু অনেকের প্যাঁচ লেগে যায়। সো এরপরে আসি যে জার্মানিকে প্রতিহত করতে তখন চলে আসে কারা? জার্মানিকে প্রতিহত করতে আর একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়। সেই গোষ্ঠীটা হচ্ছে ব্রিটেন আর ফ্রান্স। এখন আমরা একটা জিনিস ইতিহাসে সবসময় দেখতে পাবো, ব্রিটেন আর ফ্রান্স আজীবনের শত্রু, কিন্তু জার্মানিকে মোকাবেলার ক্ষেত্রে এরা কিন্তু শত্রু থাকে না, এরা বন্ধু হয়ে জার্মানিকে মোকাবেলা করে। এবং জার্মানি এই যুদ্ধে শুরুটা খুব ভালো করে, যেমনটা তারা প্রথম বিশ্বযুদ্ধেও করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই কাজ করে, তারা শুরুটা খুবই ভালো করে। এবং শুরুটা এতই ভালো করে যে ফ্রান্সের এগেনস্টে তারা যুদ্ধ করতে করতে 1941 সালের মধ্যে, মানে মাত্র 2 বছরের মধ্যে ফ্রান্সকে অলমোস্ট সারেন্ডার করতে বাধ্য করে ফেলে। এই রকম জার্মানি তাদের আগ্রাসন দেখাচ্ছিল, জার্মানির নাৎসি বাহিনী, হিটলারের নাৎসি বাহিনী। সো এইভাবে যুদ্ধটা আসলে ইউরোপ থেকে, যেহেতু ইউরোপে ছিল হচ্ছে ইটালি, জার্মানি, অপরদিকে ফ্রান্স, ব্রিটেন, এরা সবাই ইউরোপ থেকে আসলে এই ইউরোপিয়ানরা যারা ছিল তাদের সমগ্র বিশ্বে কি ছিল? তাদের সমগ্র বিশ্বে উপনিবেশ ছিল। এই উপনিবেশের কারণে সমগ্র বিশ্বে আসলে এই যুদ্ধটা ছড়িয়ে পড়ে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই জায়গা থেকে সরে আসতে পারে নাই। এই যুদ্ধের একটা ভয়াবহতা ভারতবর্ষকেও গ্রাস করছে। আমরা দেখতে পাবো এই বাংলায় আর একটা দুর্ভিক্ষ হয়ে যায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। তো আস্তে আস্তে এটা যখন বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে, তখন আমরা দেখি যে আসলে দুইটা পক্ষ কারা কারা। প্রথম আমরা এই তিনটা মানে এই শক্তিকে দেখতে পাবো, জাপান, জার্মানি, ইটালি। হ্যাঁ, জাপান, জার্মানি, ইটালিকে অক্ষ শক্তি বলা হচ্ছে। অক্ষ শক্তি কেন বলা হচ্ছে? যারা মূলত যুদ্ধটা শুরু করে তাদেরকে বলা হয় হচ্ছে অক্ষ শক্তি। আর যারা এই যুদ্ধটাকে ডিফেন্ড করতে আসবে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো মিত্র শক্তি। যুদ্ধ তাহলে শুরু করছিল কারা? জার্মানি কোথায় আক্রমণ করছিল? জার্মানি আক্রমণ করছিল হচ্ছে পোল্যান্ডে। হ্যাঁ, আর আস্তে আস্তে বাকি যুদ্ধটা শুরু হয়ে যায়। যখন বাকি যুদ্ধটা শুরু হয়ে যায় তখন ব্যাপারটা কি দাঁড়ায়? ওই যে ফ্রান্স, ইংল্যান্ড এসে কি করে? এসে হচ্ছে যুদ্ধটা ডিফেন্ড করতে আসে। এই যে যুদ্ধটা ডিফেন্ড করতে আসে, এই থেকেই বোঝা যায় কিন্তু যে যুদ্ধটা শুরু হয়ে যায়। আর মিত্র শক্তিতে যারা ডিফেন্ড করছে তারা কারা কারা? ব্রিটেন ছিল, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। রাশিয়া তো 1991 সালে রাশিয়া নাম ধারণ করে। হ্যাঁ, 1991 সালে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখতাম হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন নামে। এবং
প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু রাশিয়া এই পক্ষেই ছিল, মানে মিত্র শক্তিতেই ছিল, এবং বিশ্বযুদ্ধের শেষ দিকে গিয়ে তাদের নিজেদের দ্বন্দ্বের কারণে বা নিজেদের রুশ বিপ্লব যে হয় 1917 সালে, সেই বিপ্লবের কারণে নিজেদেরকে বিশ্বযুদ্ধ থেকে প্রত্যাহার করে নিয়ে আসে। এবং যুক্তরাষ্ট্র ছিল, এবং যুক্তরাষ্ট্র কিন্তু শুরু থেকে ছিল না এই বিশ্বযুদ্ধে। যুক্তরাষ্ট্র যোগ দেয় অলমোস্ট 2 বছর পরে। আর চীন ছিল। এই দেশগুলো মানে বর্তমান বিশ্বে আমরা টপ 5 হিসাবে যাদেরকে দেখতে পারি, এই টপ 5ই মূলত কি ছিল? এই টপ 5ই হচ্ছে যে তৎকালীন মিত্র শক্তিতে ছিল, এবং এই টপ 5 হচ্ছে ইউনাইটেড নেশনসের স্থায়ী সদস্য। বর্তমানে ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের স্থায়ী সদস্য কিন্তু এই 5, মানে এই 5 জন, ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে আমরা যাই যে এর পরবর্তীতে কি আছে, প্রধান ঘটনা কি কি ঘটনা আসলে এই যুদ্ধে ঘটছে। হ্যাঁ, এই যুদ্ধে তো অনেকগুলো ঘটনা ঘটছে, এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা দেখব। সবগুলো ঘটনা আসলে পরীক্ষায় সবসময় আসে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। এখান থেকে প্রধান ঘটনার মধ্যে জার্মানি ফ্রান্স দখল করে ফেলে এই 1940 সালের মধ্যে। আসলে 41 সাল হবে এটা, 40-41 এই সময়টার মধ্যে, মানে 2 বছর 2.5 বছর যুদ্ধ করেই ফ্রান্সকে সম্পূর্ণরূপে তার নিজের আয়ত্তে নিয়ে আসে জার্মানি। আমি বললাম না যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি খুব এক্সেলেন্ট শুরু করে, বাট এটার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না তাদের কিছু স্ট্র্যাটেজিক প্রবলেমের কারণে। এরপরে আসি যে 41 সালে ডিসেম্বর মাস। হ্যাঁ, তখন যে কাজটা হয়, জাপান ইউএসএ কে যুদ্ধে জোর করে ডেকে আনে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা সেম দেখতে পাবো যে জার্মানি জোর করে ইউএসএ কে যুদ্ধে ডেকে আনে এবং নিজেই নিজের কপালটা পুরায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সেম, জাপান জোর করে ইউএসএ কে টেনে আনে এবং টেনে আনার পরে নিজে তো নিজের কপাল পুরাই, বিশ্বের কপালও পুরাই ফেলে। ব্যাপারটা হয় কি যে 1941 সালে জাপান পার্ল হারবারে আক্রমণ করে বসে। এটা হচ্ছে 1941 সালে 7 ডিসেম্বর, ঠিক আছে? 1941 সালে 7 ডিসেম্বর জাপান কি করে, জাপান ইউএস এর একটা ঘাঁটি আক্রমণ করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে ইউএসএ তো বসে থাকবে না। ইউএসএ পরের দিন অর্থাৎ 8 ডিসেম্বর এইটার জবাব দেওয়ার জন্য পরবর্তী পাল্টা আক্রমণ করে, এবং ইউএসএ কে যে জাপান এই যুদ্ধে ডেকে আনছিল জোর করে, ইউএসএ তো এর প্রতিশোধ নিবেই। কিভাবে নিবে আমরা যুদ্ধের শেষ দিকে গিয়ে দেখব। এরপরে দেখি 1941 জার্মানি সোভিয়েত ইউনিয়নের আক্রমণ করে। হ্যাঁ, জার্মানি কি করে, সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে রাশিয়া। আমরা মানচিত্রে যদি রাশিয়াকে দেখি, আমার এখানে ম্যাপের মধ্যেই আছে। হ্যাঁ, এখানে যদি আমরা রাশিয়াকে দেখতে যাই, এই যে অংশটা আছে, এই অংশটা পুরাটাই কিন্তু রাশিয়া। এবং আপনারা জেনে থাকবেন এই জিনিসটা যে আর্কটিক অর্থাৎ উপরের যে লাইনটা আছে, উপরে আমরা যে মার্জিনাল লাইনটা আমরা দেখতে পাই, এই মার্জিনাল লাইনটা যদি ভূগোলের ভাষায় দেখি, এইখানে এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইখানে একটা ডিগ্রি আছে সেটা হচ্ছে 66.5, ঠিক আছে? এই সম্পূর্ণ জায়গাটাই কিন্তু মেরু অঞ্চল, এটাকে বলা হচ্ছে সুমেরু মানে উত্তর মেরু। হ্যাঁ, এই উত্তর মেরুর উপরের জায়গাটা, সম্পূর্ণ জায়গাটাই কিন্তু বরফে আচ্ছাদিত। এবং জার্মানি দেশটা কিন্তু ইউরোপের এই জায়গাতে, মানে বরফের সাথে তাদের খুব একটা কানেকশন নাই। স্নোফল হয়, বাট রাশিয়ার মতো মাইনাসে তাপমাত্রা যেভাবে চলে যায়, রাশিয়াতে যেরকম -40 থেকে -70 পর্যন্ত হয়ে যায় শীতকালে মাঝে মাঝে, জার্মানিতে এরকম হয় না। জার্মানির সৈন্যরা কিন্তু রাশিয়ার এই ওয়েদারের সাথে অভ্যস্ত ছিল না, কিন্তু রাশিয়ান সৈন্যরা তো তাদের নিজেদের চেনা ওয়েদার এইটার সাথে অভ্যস্ত। জার্মানি যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, এর আগ পর্যন্ত জার্মানি আসলে এই যুদ্ধটা দারুণভাবে লিড করতেছিল, কিন্তু জার্মানির ভুলটাই করে ওখানে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে। পরবর্তীতে আমরা দেখি এখন এইখানে 1942 সালে স্টালিনগ্রাদ যুদ্ধ যেটা দেখব, এইটা হচ্ছে যে রাশিয়াতে। হ্যাঁ, রাশিয়াতে মানে হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। এই যুদ্ধে জার্মানির বড় পরাজয়। কেন পরাজয় বুঝতেই পারতেছেন, কারণ এই যুদ্ধে একটা স্ট্র্যাটেজি ছিল, জার্মানির যে স্ট্র্যাটেজিটা ছিল আসলে ভুল। কোন স্ট্র্যাটেজি ভুল ছিল? এই যে এই জায়গাতে যুদ্ধ করতে যাওয়া স্ট্র্যাটেজিটাই ভুল ছিল, কারণ আর্কটিকের সাথে যে দেশগুলো সীমান্ত আছে, এই দেশগুলো তো অলমোস্ট বরফের সাথে আছে। স্ক্যান্ডিনেভিয়ার 5 দেশ, কানাডা, ইউএসএ, রাশিয়া, হ্যাঁ, এই 8টা দেশের সীমান্ত আছে। এই 8টা দেশ মূলত হচ্ছে যে বরফের সাথে থেকে অভ্যস্ত, কিন্তু জার্মানির তো সীমান্ত নাই। জার্মানি ইভেন 45 ডিগ্রির আশেপাশের একটা দেশ, আর সেইখানে রাশিয়ার সীমান্ত হচ্ছে যে 66 ডিগ্রির ওইখানে বা আরো উপরে। সো এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া, আপনারা যারা ভূগোলটা পড়ে আসছেন ভালো করে, তারা একটু বুঝতে পারবেন যে
পৃথিবীর তাপমাত্রা কিন্তু এই যে পৃথিবীর অক্ষরেখা সেই অক্ষরেখার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো অক্ষরেখার উপর ডিপেন্ড করলে আমরা যেমন আছি 23.5 ডিগ্রিতে, 23.5 ডিগ্রিতে আমরা আমাদের ওয়েদার যেমন দেখতে পাই। আজকে আমাদের ওয়েদারে দেখতে পাচ্ছি আমি 28 ডিগ্রি। এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় বা শেষ পর্যায়ে চলতেছে 28 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু পরবর্তী সালে আমরা যখন নভেম্বর ডিসেম্বরে যাব তখন দেখবো আমাদের এই আমাদের ডিসেম্বর মাসে আমাদের এই তাপমাত্রাটা অনেক কমে আসতেছে। একইভাবে আমাদের যতই কমে আসুক, আমরা যেহেতু 23.5 ডিগ্রিতে অবস্থান করতেছি তাই জার্মানির কাছাকাছি আমরা যাব, কিন্তু জার্মানির কে ধরতে পারবো না। আবার জার্মানি যেইখানে আছে সেইখান থেকে রাশিয়াকে কখনোই তারা তাপমাত্রার দিক থেকে ধরতে পারবে না। শীতকালে রাশিয়ার কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা -40 থেকে -70 পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে অস্বাভাবিক রকম, মানে পলকের মধ্যেই বরফ জমে যাবে এরকম। সো জার্মানির সৈন্যরা আসলে ওই জায়গাতেই ধরাটা খায়। এরপর একটা আছে নরম্যান্ডি ডে বা ডি ডে। হ্যাঁ, ইউরোপ মুক্তির দিন। এই দিন আসলে জার্মান বাহিনী এইখানে পরাজিত হয় এই একটা যুদ্ধে। এইখানে হচ্ছে ডি ডে একটা থাকে, আর একটা আছে ভিক্টোরি ডে, ওইটাকে বলে ভি ডে। আর এই ডি ডেটা সংগঠিত হয়েছিল হচ্ছে 6 জুন 1944-এ। মনে থাকবে ডেটটা, 6 জুন 1944-এ। যদিও স্বাভাবিকভাবে এই বিগত প্রশ্নগুলা মানে হচ্ছে ইতিহাসের প্রশ্নগুলো, এগুলোর থেকে খুব একটা সাল তারিখ এগুলা জানতে চায় না, এগুলোর থেকে ঘটনাটা জানতে চায়। তাই আমি ঘটনাটাতেই মূল ফোকাস করতেছি। এরপরে আসে হচ্ছে যে হিটলার আত্মহত্যা করে। হ্যাঁ, আমি যেই হিটলারের কথা বললাম সেই হিটলার ছিল নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং অহংকারী একজন মানুষ। সে কখনো পরাজয় মেনে নিবে এই মন মানসিকতা তার ছিল না। যখন তার সৈন্যরা রাশিয়াতে গিয়ে ধরাশয়ী হয়ে আসলো তখন তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? কারণ প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি পরাজয় বরণ করে এবং জার্মানির উপর এত বড় একটা শাস্তি চাপানো হয়, এরপরে যখন জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাইছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাগানোর মূল নায়ক হচ্ছে হিটলার, এডলফ হিটলার। এখন এই বিশ্বযুদ্ধের পরে হিটলারকে যে কি করা হবে সেটা হিটলারের সবচেয়ে ভালো জানতো। এই জন্য হিটলার যে কাজটা করে, নিজের আত্মসমর্পণ নিজের জায়গায় রেখে নিজের আত্মসম্মান নিজের জায়গায় রেখে আত্মসমর্পণ করে আসলে আত্মহত্যার মাধ্যমে, এবং তার যে গার্লফ্রেন্ড ছিল, বান্ধবী ছিল, তাকে নিয়ে। এরপরে আমরা দেখতে পাবো 1945-এর শেষ নাগাদ, মানে এইটা হচ্ছে 1945-এর অগাস্ট মাসের 6 তারিখ এবং 9 তারিখ, 2 দিন। এই যে জাপান যে ইউএসএ কে যুদ্ধে ডেকে আনছিল, ইউএসএ তো এত সহজে ব্যাপারটাকে ছেড়ে দিবে না। ইউএসএ যখন যুদ্ধে আসছিল জাপানের আক্রমণের মাধ্যমে যুদ্ধটা শেষ করছে ইউএসএ জাপানকে আক্রমণ করে। কোন দুইটা আক্রমণ করে? একটা হচ্ছে হিরোশিমাই আর একটা হচ্ছে নাগাসাকিতে। দুইটা পারমাণবিক বোমা ফেলে। একটার নাম হচ্ছে লিটল বয়, একটার নাম হচ্ছে ফ্যাটম্যান। প্রথম যেটা ফেলে 6 আগস্ট 1945, 6 আগস্ট 1945। আসলে ইতিহাস থেকে এভাবে সাল তারিখ জানতে চায় না, কিন্তু বিশ্বের এই একবারই এই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে পারমাণবিক বোমা হামলা হয়। এই জন্য মাঝে মধ্যে এই জায়গাটার নাম জানতে চাই। প্রথমটার নাম হচ্ছে হিরোশিমা, আর দ্বিতীয়টা মানে 9 আগস্ট যেটা ফেলা হয় সেটার নাম হচ্ছে নাগাসাকি। এই দুইটার নাম জানতে চাই এবং মাঝে মধ্যে তারিখও জানতে চাই। নর্মালি কিন্তু ইতিহাস থেকে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত তারিখ জানতে চায় না, বা তারিখের প্রশ্ন ওইভাবে আসে না। সো এই দুইটা বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে এই দুইটা বোমার মাধ্যমেই শেষ হয়ে যায়। কারণ এর আগে অলরেডি বেনিতো মুসোলিনি নিজেকে আত্মসমর্পণ করে এবং তাকে মেরে ফেলা হয়। এদিকে হিটলারও আত্মসমর্পণ করে নিজে আত্মহত্যা করে। বাকি ছিল জাপানের রাজা হিরোহিতো, সে আসলে আত্মসমর্পণ করেনি, শেষ পর্যন্ত যুদ্ধটা চালিয়ে নিয়ে গিয়েছিল এবং এর ফলাফল দেখা যায় ইউএসএ দুইটা পারমাণবিক বোমার মাধ্যমে আসলে এই যুদ্ধটা শেষ করে দেয়। এবং এই যুদ্ধে বাংলাদেশ বা তৎকালীন ভারতবর্ষ একটা বিশাল প্রভাবিত হয়। কিরকম প্রভাবিত হয় সেটা যদি আমরা দেখি, যে 1943 সালে তৎকালীন বার্মা থেকে বা মিয়ানমার থেকে, বর্তমান যে মিয়ানমার আছে তৎকালীন তখন বলতো বার্মা, এই বার্মা থেকে ভারতবর্ষে প্রচুর পরিমাণ চাল আসতো এবং এই চালই ছিল ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার অন্যতম একটা বড় অবলম্বন। সো ব্যাপারটা যেটা হয় যে জাপান এই বার্মা দখল করে বার্মা থেকে চাল আসা বন্ধ করে দেয় এবং দুর্ভিক্ষে বাংলা এবং ভারতীয় মানুষদেরকে অনেক অংশে মেরে ফেলে। এবং এই একই সময়টাতে কিন্তু ভারতের বর্তমান নাগাল্যান্ড, অরুণাচল এই সব প্রদেশে
ইংরেজদের সাথে, যেহেতু আমরা ইংরেজদের কি ছিলাম, আমরা ইংরেজদের উপনিবেশ ছিলাম, ইংরেজদের সাথে জাপানের একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এই যুদ্ধটা বড়, কিন্তু এই বিশ্বযুদ্ধ থেকে আমি এই যুদ্ধ থেকে কখনো প্রশ্ন আসতে দেখি না, তাই এখানে রাখি নাই, জাস্ট ঘটনাটা বর্ণনা করলাম। ওই নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে এখনো ওয়ার সিমেট্রি আছে। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিল বা যুদ্ধে মারা গেছে তাদেরকে সমাহিত করা আছে। বাংলাদেশেও কিন্তু দুইটা ওয়ার সিমেট্রি আছে, একটা আছে কুমিল্লাতে আর একটা আছে চট্টগ্রামে। যেই চট্টগ্রামের ওয়ার সিমেট্রির সাথে আমার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা দেখি যে যুদ্ধের ফলাফল এবং প্রভাব। মানবিক ক্ষয়ক্ষতি প্রায় 7 থেকে 8 কোটি লোক এই যুদ্ধে নিহত হয়। এই জন্য এই যুদ্ধটা আসলে বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে এখন পর্যন্ত আছে। এবং ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠাতা, আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন দেখব জাতিপুঞ্জ নামে একটা সংস্থাকে। জাতিপুঞ্জের কাজ ছিল মূলত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু জাতিপুঞ্জ আসলে ব্যর্থ হয়। 30 বছরের মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লেগে যায় এবং জাতিপুঞ্জে যেহেতু ব্যর্থ হয় তাই জাতিপুঞ্জের কার্যক্রম ওইখানেই রহিত হয়ে যায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কিন্তু কি হয়, তখন ইউনাইটেড নেশন বা আজকের ইউএন যেটা, সেই ইউএন প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত এটা সচল আছে। এরপরে আমরা দেখি জার্মানি বিভক্ত হয়, পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। বেশিরভাগ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি তখন বিশ্বটাকে 4 ভাগে ভাগ করা হয়, যেহেতু অক্ষশক্তি হেরে যায়। অক্ষশক্তির যেই উপনিবেশগুলো ছিল, অক্ষশক্তিতে কারা ছিল, জাপান, জার্মানি, ইটালি, এই উপনিবেশগুলোকে আসলে 4 ভাগে ভাগ করে ফেলা হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা দেখতে পারি ফ্রান্স, একটাকে দেখতে পারি ইউকে, একটাতে দেখতে পারি ইউএসএ, আর একটা দেখতে পারি রাশিয়া। এরা 4 ভাগ করে আসলে এই জাপান, জার্মানি এবং ইটালি, এই 3 দেশের যে উপনিবেশগুলো ছিল তারা নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। পরবর্তীতে আস্তে আস্তে এখান থেকে ফ্রান্স এবং ইউকে সরে যায়, সবগুলো চলে যায় হচ্ছে ইউকে, ইউএসএ এবং রাশিয়ার কাছে। এখানে আমরা দেখতে পাবো দক্ষিণ কোরিয়াকে, এখানে আমরা দেখতে পাবো পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানিকে। আসলে ব্যাপারটা হয় কি, সমাজতন্ত্র আর গণতন্ত্র, যেই সাইডটা সমাজতন্ত্রের পক্ষে ছিল সেটা চলে যায় রাশিয়ার কাছে, যেই সাইডটা গণতন্ত্রের পক্ষে ছিল সেটা চলে যায় ইউএস এর কাছে। আমরা এটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতেও দেখতে পাবো। যুদ্ধটা যখন 45 সালে শেষ হয়, 1945 সালে, তখন ব্যাপারটা কি দাঁড়ায়, তখন কোরিয়া যেহেতু জাপানের উপনিবেশ ছিল তাই কোরিয়াকে ভাগ করে 2 ভাগ করা হয়। এক ভাগ দেওয়া হয় হচ্ছে এক ভাগ রাশিয়ার কাছে, কোন ভাগ, যেই ভাগ বর্তমানে সমাজতান্ত্রিক আছে, কোন ভাগ, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। আর যেই ভাগ গণতান্ত্রিক সেই ভাগ দেওয়া হয় ইউএস এর কাছে, যেহেতু ইউএসএ গণতান্ত্রিক বা ডেমোক্রেট। সো এরপরে ওরা 5 বছর সময় নেয়, 5 বছরের মধ্যে তৃতীয় বছর 1948 সালেই কিন্তু ওরা স্বাধীন করে দিয়ে চলে যায়। জার্মানিটাও এমন হয়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে গণতান্ত্রিক। পরবর্তীতে 1990 সালে বার্লিন দেয়াল ভেঙে ফেলার পরে একত্রিত হয়ে যায় 2 জার্মানি। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে, এশিয়া ও আফ্রিকায় স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। দেখো, আমরা ভারতবর্ষ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু আমরা নিজেদের স্বাধীনতা ফিরে পাই। নিজেদের স্বাধীনতা বলতে ব্রিটিশরা বাংলায় যে 190 বছরের উপনিবেশ এবং সমগ্র ভারতবর্ষে যে 100 বছরের উপনিবেশ, এই উপনিবেশ থেকে ছেড়ে দেয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই। এবং শুধু বাংলাদেশ না বা ভারত না, এরকম বিশ্বে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সবগুলোর জন্ম এই 1945 থেকে 1960-70-এর মধ্যে। তুমি ম্যাক্সিমাম দেখবা মালয়েশিয়া দেখবা, সিঙ্গাপুর দেখবা, এরকম বিশ্বের বড় বড় বর্তমান যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে সবগুলো কিন্তু ওই টাইমে জন্ম নেওয়া, মানে উপনিবেশ যেগুলো ছিল আর কি। আর এরপরে একটা জিনিস শুরু হয়ে যায়, সেটা হচ্ছে সমাজতন্ত্র ভার্সেস গণতন্ত্র, যুক্তরাষ্ট্র ভার্সেস সোভিয়েত ইউনিয়ন। এটা হচ্ছে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়, স্নায়ু যুদ্ধ যেটাকে বাংলায় বলে স্নায়ু যুদ্ধ। এই স্নায়ু যুদ্ধ পরবর্তীতে বিশ্বে আরো বেশ কিছু ইফেক্ট ফেলে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন কিরকম প্রশ্ন আসতে পারে, আমরা 2-1টা প্র্যাকটিস করে দেখি যে আসলে বিশ্ববিদ্যালয়তে কেমন প্রশ্ন আসে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। এখানে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে, 1914 আছে, 1941 আছে, 1939 আছে, 1945 আছে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1914-তে, কিন্তু 1941 হচ্ছে জাস্ট 14-কে উল্টা করে দেওয়া। এখানে মাঝে মধ্যে অনেকে কনফিউজিং হয়ে এইগুলা দাগায় দেয়। আসলে ব্যাপারটা 14ও না, 41ও না। এখানে 45 সালে যুদ্ধটা শেষ হয়,
তার মানে 45ও স্বাভাবিকভাবে হবে না, হবে কোনটা 1939। আর আমি বলেছিলাম 1939-এর 1 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয়, 45 সালের 2 সেপ্টেম্বর যুদ্ধটা শেষ হয়। দ্বিতীয় প্রশ্ন আসি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কোন দেশের আক্রমণের মাধ্যমে হয়েছিল? কোন দেশের আক্রমণে, মানে কোন দেশে আক্রমণ করার মাধ্যমে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? জার্মানি তো আক্রমণ করেছিল বলেছিলাম। কোথায় আক্রমণ করেছিল? করেছিল তার পাশের দেশ পোল্যান্ডে। হ্যাঁ, পোল্যান্ডের ডানজিগ বন্দরে এই আক্রমণটা করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা আসলে হয়। সোভিয়েত ইউনিয়ন, চীন বা ফ্রান্স না। ওকে, 3 নম্বর প্রশ্নে আসি আমরা। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশ কোনটি নয়? অক্ষশক্তি মানে যারা যুদ্ধ শুরু করে তাদেরকে বলা হয় হচ্ছে অক্ষশক্তি। আমি তো একটু আগেই বললাম যে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ শুরু থেকে ছিল না। 1941 সালে যুক্তরাষ্ট্রকে জাপান আক্রমণ করে এই যুদ্ধে টেনে আনে। তার মানে যুক্তরাষ্ট্র কি হবে? অক্ষশক্তির দেশ না, যুক্তরাষ্ট্র হবে মিত্র শক্তির দেশ। তারপরে 4 নাম্বার দেখি, পার্ল হারবার আক্রমণ ঘটেছিল, এটা হচ্ছে 1941 সালের 7 ডিসেম্বর। 1941 সালের 7 ডিসেম্বর এটা তারিখ। ওকে, এরপরে দেখি নরম্যান্ডি ল্যান্ডিং মানে ডি ডে সংগঠিত হয় কবে? ডি ডে আসলে সংগঠিত হয় 1944 সালে 6 জুন। 6 জুন। আর এই মাঝে মধ্যে তারিখ থেকে জানতে চাই, কিছু তারিখ এই জন্য রাখা, আবার কখনো ঘটনা থেকে জানতে চাই, তাই ঘটনাগুলোও রাখা আছে। এরপরে 6 নম্বর কোশ্চেন আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি নেতৃত্ব দেন কে? আচ্ছা, এখানে দেখবো মুসোলিনিকে। মুসোলিনি হচ্ছে ইটালির নেতৃত্ব দেন। আর স্টালিনকে দেখবো, স্টালিন হচ্ছে যে রুশ বাহিনী বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন। আর চার্চিল হচ্ছে ইউএসএ তে ছিল, আর হিটলার ছিল হচ্ছে যে জার্মানিতে। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন আসলে কে কোন দেশের নেতৃত্বে ছিলেন। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে আসি, যুক্তরাষ্ট্র জাপানের কোন শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে? এটা হিরোশিমা নাগাসাকিতে। এটা সবাই জানে, এটা নিয়ে নতুন কিছু বলার নাই, তারপরেও মাঝে মধ্যে অনেকে গোলাই ফেলে, তাই এটা রাখা। 8 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়? এখানে দেখো ন্যাটো আছে, জাতিসংঘ আছে, লিগ অফ নেশনস আছে, আর ওয়ার্ল্ড ব্যাংক আছে। এখানে বলে দিই, ন্যাটোর জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে, তবে 1949-এ। ঠিক আছে, 1949-এ মানে বিশ্বযুদ্ধের বেশ পরে। এরপর লিগ অফ নেশনস মানে হচ্ছে জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জ তো প্রথম বিশ্বযুদ্ধের পরেই গঠিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1920-এ। এরপর আছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই গঠন হয়, মানে 1 বছর আগে। এটা হচ্ছে 1944-এ। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এইগুলো সবগুলো একসাথেই গঠন হয়। আর এইখানে থাকবে আমাদের জাতিসংঘই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জাতিসংঘ গঠন হয়। আর এরপরে আমরা 2টা কোশ্চেন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলে কোন যুদ্ধের সূচনা হয়, কোন যুগের সূচনা হয়? আচ্ছা, এইখানে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শীতল যুদ্ধ, মানে এটাকে বাংলায় অনেকে বলে স্নায়ু যুদ্ধ, আর ইংলিশে এটাকে বলে কোল্ড ওয়ার। এই যুদ্ধের সূচনা হয় বা এই যুগের সূচনা হয়। সেইখানে আমরা দেখতে পাবো রাশিয়া একটা পক্ষ, ইউএসএ আর একটা পক্ষ। আর শেষ প্রশ্ন আমাদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আগস্ট 45, যদিও দেওয়া আছে আগস্ট 45-এ। আসলে ব্যাপারটা শেষ হয় হচ্ছে যে অনানুষ্ঠানিকভাবে জাপানকে যখন 2টা বোমা নিক্ষেপ করা হয়, সেই 2টা বোমার পরেই কিন্তু জাপান আসলে একদম নিশ্চুপ হয়ে যায়। তারপরেও এটা যদি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে আমরা ধরি, সেটা আমরা দেখব হচ্ছে যে 2 সেপ্টেম্বর 1945। আর এইখানে যদি মোস্ট রিলেবল আনসার থাকে তাহলে হচ্ছে আগস্ট 1945। এই ছিল আজকে আমাদের ক্লাস। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আসলে অনেক প্রশ্ন আসে, এই জন্য আজকে আমাদের ক্লাসটা নেওয়া। এইরকমভাবে আরও যদি ক্লাস আপনারা দেখতে চান, সেটা প্রথম বিশ্বযুদ্ধ হতে পারে, সেটা ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব হতে পারে, তাহলে কমেন্ট করে একটু জানান। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।